আজকে যে কেসটা আমি আপনাদের শোনাতে চলেছি, শুরুতে সেটা শুনলে আপনাদের কাছে বেশ অনুপ্রেরণাদায়ক আর মোটিভেটিং মনে হবে, কিন্তু এই গল্প ধীরে ধীরে এমন এক অপরাধের দিকে মন নেবে যার কথা কেউ কল্পনাও করতে পারেনি। বাজবোনা বাগেওয়ারি কর্ণাটকের একটি ছোট্ট শহর, যেখানে জীবন সাধারণত খুবই সাদামাটা, কিন্তু এই জায়গা থেকেই উঠে এসেছিল এমন এক মেয়ে যার স্বপ্ন ছিল তার পরিস্থিতির চেয়ে অনেক বড়। শ্রীদেবী রুদ্রাগীর শৈশব একদম সহজ ছিল না। যখন সে মাত্র 10ম শ্রেণীতে পড়তো, তখন তার বাবা গ্যাংগ্রিনের কারণে নিজের একটি পা হারান। ফলে পরিবারের পুরো দায়িত্ব এসে পড়ে তার মায়ের উপর, আর তার মা সারা দিন কাজ করে পরিবার চালাতেন। এমন পরিস্থিতিতে অনেক সময় মানুষের স্বপ্নগুলো ছোট হয়ে যায়, কিন্তু শ্রীদেবী সেখান থেকেই নিজের গল্পটা বদলাতে শুরু করেছিল। শ্রীদেবী ক্যারাটে শিখত। 6ষ্ঠ শ্রেণী থেকেই তার ক্যারাটের যাত্রা শুরু হয়। ধীরে ধীরে সেই ক্যারাটেই পরিণত হয় তার ফ্যাশনে, আর সেই প্যাশনই তাকে নিয়ে যায় জাতীয় স্তরে। 2012 সালে বিজয়ওয়াড়ায় অনুষ্ঠিত ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সে গোল্ড মেডেল জিতে সবার নজর কেড়ে নেয়। কিন্তু আসল পরিচিতি আসে 2020 সালে হাওড়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে শ্রীদেবী গোল্ড মেডেল জেতে। একটি ছোট্ট শহর থেকে উঠে আসা মেয়ে তখন ভারতের নাম উজ্জ্বল করছে, কিন্তু তার প্রতিভা শুধু ক্যারাটের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ডান্স, মিউজিক, যোগা আরও অনেক ক্ষেত্রেই সে নিজের পরিচয় তৈরি করেছিল। তবে তার এই যাত্রায় আরও একটা জিনিস সমান গুরুত্বপূর্ণ ছিল, সেটা হলো মানুষের সাহায্য। দাদা শিবরাম পাটিল সবসময় তার অনুপ্রেরণার একটা শক্ত সাপোর্ট সিস্টেম হয়েছিলেন, আর যখন সাফল্যের কথা সামনেই আসে তখন স্থানীয় এমএলএ শিবানন্দ এস পাটিলও তাকে সাহায্য করেন, যাতে টাকার অভাব তার স্বপ্নের কাছে কোনো বাধা হয়ে না দাঁড়াতে পারে। একাধিক অ্যাওয়ার্ড এবং মেডেল জেতার পর শ্রীদেবীর পরবর্তী স্বপ্ন ছিল এশিয়ান এবং অলিম্পিক স্তরে মেডেল জিতে ভারতের জন্য নতুন পরিচয় তৈরি করা। কিন্তু জীবন শুধু পরিশ্রম আর স্বপ্ন দিয়ে চলে না। কখনো কখনো সময়, ভাগ্য আর মানুষের উদ্দেশ্য মিলে এমন একটা গল্প লিখে দেয় যার পরিণতি কেউ কল্পনাও করতে পারে না। কারণ একদিকে যখন একটি মেয়ে দেশের জন্য অলিম্পিক মেডেল জেতার স্বপ্ন দেখছিল, ঠিক সেই সময়ে সেই মেয়েটিকেই মাত্র 3 বছর পর সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করে। শেষ পর্যন্ত এমন কি হয়েছিল যে 25 বছর বয়সী শ্রীদেবী রুদ্রাগী, একজন ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, একজন মাল্টি ট্যালেন্টেড ব্যক্তিত্ব, স্বপ্নে ভরা জীবন থেকে এমন এক অন্ধকার মোড়ে এসে দাঁড়ালো। নমস্কার, আমি সৌমেন। আপনারা এতক্ষণ ধরে যেটুকু শুনলেন সেটুকু শুনে অনেকের হয়তো মনে হবে এই মেয়েটির থেকে একটা ভীষণ রকমের অনুপ্রেরণা তো নেওয়াই যায়, কিন্তু না, ভুলেও নেবেন না। কারণ এই মেয়েটি এবং এই গল্পের চরিত্র শুরু থেকে যেটুকু শুনেছেন শেষ অবধি শুনলে এমনভাবে বদলে যাবে যেটা গিরগিটির রং বদলানোকেও হার মানায়। আর এটা দেখতে এবং শুনতে গেলে অবশ্যই আপনাকে গল্পের শেষ অবধি যেতে হবে। চলুন এক কাপ চা নিন আর শুরু করুন আজকের গল্প। সাল 2023। 25 বছর বয়সী শ্রীদেবী রুদ্রাগী বেঙ্গালুরুর মহালক্ষ্মী লেআউটে ছোট্ট বাচ্চাদের জন্য একটি প্রি স্কুল ওপেন করে। স্কুলটা ধীরে ধীরে ভালোই চলতে শুরু করে, বাচ্চাদের অ্যাডমিশনও প্রায় ভালোই হতে থাকে। সেই বাচ্চাদের মধ্যেই ছিল 5 বছরের একটি মেয়ে, তার বাবা 34 বছর বয়সী রাকেশ বৈষ্ণব, যিনি নিজের স্ত্রী এবং 3 মেয়েকে নিয়ে শ্রীদেবীর স্কুলের থেকে খুব কাছেই থাকতেন। এই রাকেশই তার সবচেয়ে ছোট মেয়েকে শ্রীদেবী স্কুলে ভর্তি করান। এখন যেহেতু শ্রীদেবীর এই স্কুলে শ্রীদেবী মালিক এবং শ্রীদেবী শিক্ষক দুটোই ছিল, তাই বাচ্চাদের প্রত্যেক অভিভাবকের সঙ্গে তার সরাসরি যোগাযোগ হতো। আর এই প্যারেন্ট টিচার ইন্টারাকশনের মাধ্যমেই রাকেশ বৈষ্ণবের সঙ্গে শ্রীদেবীর যোগাযোগ শুরু হয়। শুরুতে শ্রীদেবী আর রাকেশের মধ্যে কথাবার্তা ছিল তার মেয়েকে ঘিরে, কিন্তু কয়েক মাস পর এই প্যারেন্ট টিচার মিটিং আর সাধারণ কথাবার্তা একেবারে অন্যদিকে মন নেয়। এরপর আসে সাল 2024। নতুন বছর, নতুন শুরু। কিন্তু এখান থেকেই শুরু হয় এমন এক খেলা যেখানে আবেগটাকে সামনে রেখে পেছনে চলছিল এক অন্ধকার গোপন রহস্য। শ্রীদেবী রাকেশের সঙ্গে বাড়তে থাকা ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে স্কুলের মেনটেন্যান্সের কথা বলে তার কাছ থেকে একটা মোটা টাকা ধার নেয়, আর সে প্রতিশ্রুতি দেয় সেই টাকা সে খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবে। রাকেশও বিশ্বাস করে তাকে সাহায্য করে, কারণ সেই সময় তার কাছে ওই টাকাটা খুব বড় একটা ব্যাপার ছিল না। কিন্তু রাকেশ
তখনও বুঝতে পারেনি সে আসলে প্রতারণার এমন এক পথে পা বাড়াচ্ছে যার শেষ কোথায় সেটা সে নিজেও জানতো না। কয়েক মাস পর যখন রাকেশ তার নিজের টাকা ফেরত চায়, তখন শ্রীদেবী তার বাবার অসুস্থতার কথা বলে আরও কিছুটা সময় চেয়ে নেয় রাকেশের থেকে। রাকেশ শেষ পর্যন্ত তাকে সময়টা দিয়েও দেয়, কিন্তু আরও কয়েক মাস পর যখন আবার টাকা ফেরত চাওয়া হয়, তখন শ্রীদেবী নতুন একটা প্রস্তাব দেয়। সে রাকেশকে ওই স্কুলের পার্টনারশিপের অফার দেয়। এতক্ষণ পর্যন্ত সব কিছুই একটা স্বাভাবিক মতোই মনে হচ্ছিল, কিন্তু আসল ঘটনা শুরু হয় যখন রাকেশ আবার নিজের টাকা ফেরত দেওয়ার জন্য জোর দিতে থাকে। এবার শ্রীদেবী টাকা ফেরত দেওয়ার বদলে এমন এক প্রস্তাব দেয় যেটা রাকেশ নিজেও আশা করেনি, আর সেটা ছিল শারীরিক সম্পর্কের প্রস্তাব। টাকা ফেরত দেওয়ার চাপ থেকে বেরিয়ে আসার জন্য শ্রীদেবী রাকেশের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে রাজি হয়ে যায়। সে রাকেশকে নিজের বাড়িতে ডাকে, আর সেখানে যা ঘটে তা শুধু তাদের সম্পর্কের সীমারেখায় বদলে দেয়নি, রাকেশের চিন্তাভাবনাকেও অনেকটাই প্রভাবিত করেছিল। এরপর ধীরে ধীরে রাকেশ এই সম্পর্কে আরও বেশি জড়িয়ে পড়তে থাকে, আর তারপর শ্রীদেবীর থেকে ধার নেওয়া টাকা ফেরত দেওয়ার পরিবর্তে উল্টে রাকেশের কাছে বেশ কিছু টাকা শ্রীদেবী আবারও দাবি করে। রাকেশ তখন শুধু আবেগের দিক থেকেই নয়, এই সম্পর্কের কারণেও অনেকটাই শ্রীদেবীর সাথে জড়িয়ে পড়েছিল। তাই শ্রীদেবীর এই ছোট্ট দাবিটাও রাকেশ আর ফেলতে পারেনি। আর ঠিক এভাবেই শ্রীদেবীকে নিয়ে রাকেশের আসক্তিও ধীরে ধীরে ক্রমশ বাড়তে থাকে। রাকেশ শ্রীদেবীর সঙ্গে যোগাযোগটা বজায় রাখতে চাইছিল, তাই সে শ্রীদেবী এবং নিজের জন্য দুটো ফোন এবং দুটো নতুন সিম কার্ড কেনে। এরপর দুজনের মধ্যে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে নিয়মিত কথা হতে থাকে। শ্রীদেবী সবসময় চেষ্টা করতো তাদের কথাবার্তা যেন টাকা পয়সা, ব্যবসা অথবা যৌন ইচ্ছা বা ফ্যান্টাসি নিয়েই হয়। শ্রীদেবীর এই টাকার ব্যাপারে কথা বলার উদ্দেশ্য ছিল রাকেশের আর্থিক অবস্থা আর তার ইনভেস্টমেন্ট সম্পর্কে ধারণা নেওয়া। অর্থাৎ সে বুঝতে চাইছিল রাকেশের কাছ থেকে ঠিক কতটা টাকা দাবি করা সম্ভব। আর অন্যদিকে তার যৌন কথাবার্তার উদ্দেশ্য ছিল সেই বিষয়টাকে লোভ হিসাবে ব্যবহার করে রাকেশের চোখে একটা পর্দা ফেলে দেওয়া, যাতে রাকেশ বুঝতেও না পারে তার সামনের মানুষটা তাকে নিয়ে ঠিক কত বড় ষড়যন্ত্রের খেলায় নেমেছে। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে রাকেশ এই জালে আরো গভীরভাবে জড়িয়ে পড়ছিল। শ্রীদেবী যা শুরু করেছিল সেটা আর শুধু কয়েক হাজার টাকা ধার নেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। শ্রীদেবী বুঝে গিয়েছিল যে রাকেশ একজন বড় ব্যবসায়ী, তার আর্থিক সামর্থ্য কতটা। তাই এবার সে সরাসরি 15 লক্ষ টাকা দাবি করে রাকেশের থেকে। আর ঠিক এখান থেকেই রাকেশ বুঝতে শুরু করে সে পরিকল্পিতভাবে একটি ফাঁদের শিকার হচ্ছে। পরিস্থিতি তখন মাথার ওপরে উঠে গিয়েছিল। রাকেশ চাইছিল এই সব কিছুর থেকে সে বেরিয়ে আসবে, তাই নিজের সিম কার্ড ভেঙে ফেলে রাকেশ সিদ্ধান্ত নেয় আর কখনোই শ্রীদেবীর সঙ্গে সে যোগাযোগ করবে না। রাকেশের মনে হয়েছিল এবার তার আর শ্রীদেবীর সম্পর্ক হয়তো এখানেই শেষ, কিন্তু রাকেশ বুঝতে পারেনি এই ধরনের ফাঁদ এত সহজে ভাঙা যায় না। কারণ যখন কাউকে ধীরে ধীরে একটা ফাঁদে ফেলা হয়, তখন সে অনেক সময় বুঝতেই পারে না সে কতটা গভীরে চলে গেছে। আর যখন সে বুঝতে পারে, তখন বেরিয়ে আসার প্রায় সব পথই বন্ধ হয়ে যায়, আর নয়তো যে পথটি খোলা থাকে সেটা সে চোখে দেখতে পায় না। রাকেশ ভেবেছিল এবার ধীরে ধীরে তার জীবন আবার স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু ততদিনে তার জীবনে অন্য দিকগুলো ভাঙতে শুরু করেছে। ব্যবসার একের পর এক ক্ষতির পর রাকেশ তার পরিবারকে নিয়ে গুজরাটে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর জন্য তার মেয়ের স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট দরকার ছিল। একটা সাধারণ কাজ। রাকেশ ভেবেছিল এটা শুধুই কিছু ফর্মালিটির ব্যাপার, কিন্তু 12ই মার্চ হঠাৎ শ্রীদেবী রুদ্রাকি তার স্ত্রীকে ফোন করে, স্কুলে এসে টিসি নিয়ে যাওয়ার কথা বলে। আসলে রাকেশের স্ত্রীকে ফোন করাটা ছিল শ্রীদেবীর একটা পরিকল্পনার অংশ, কারণ সে জানতো এই খবর শুনলে রাকেশ নিজেই চলে আসবে। তার মনে ভয় থাকবে যদি শ্রীদেবী তার স্ত্রীকে তাদের সম্পর্কের ব্যাপারে কিছু বলে দেয়। রাকেশ এইভাবেই সেদিন সেখানে পৌঁছে যায়। সে ভাবে যে আগের সব কিছুই তো প্রায় শেষ হয়ে গেছে, আর এটা নিয়ে হয়তো কোনো সমস্যা হবে না। কিন্তু স্কুলের কাছে পৌঁছতেই তার জন্য অন্য কিছুই অপেক্ষা করছিল। গণেশ কালে এবং সাগর মোড়ে নামে দুজন ব্যক্তি রাকেশকে জোর করে ধরে স্কুলের ভেতরে নিয়ে যায়। সেদিন স্কুলে ছুটি চলছিল, তাই সেখানে আর কেউ উপস্থিত ছিল না। রাকেশ কিছু বোঝার সুযোগ পাওয়ার আগেই গণেশ কালে সাগর মোড়ের দিকে ইশারা করে তাকে বলে শ্রীদেবী আর সাগরের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এই কথা শুনে মুহূর্তের জন্য রাকেশের মাথা যেন কাজ করা বন্ধ করে দেয়। সে সঙ্গে সঙ্গে সাফাই দিতে শুরু করে এই ব্যাপারে তার কিছুই জানা ছিল না। সে শুধু শ্রীদেবীর সঙ্গে এমনিই দেখা করত, কখনো কখনো দুজনে বাইরে খেতে গিয়েছিল, এর বাইরে তাদের মধ্যে আর কিছুই নেই। রাকেশের এই সাফাই আর ভয়
দেখে দুজন বুঝে যায় ঠিক কোন জায়গায় চাপ দিলে সে সবচেয়ে বেশি ভেঙে পড়বে। তারা রাকেশকে হুমকি দিয়ে বলে, শ্রীদেবীর সঙ্গে বেশ মজা করছিলি তাই না, এবার সবকিছু তোর স্ত্রী আর তোর শ্বশুরকে বলে দেব। রাকেশের কাছে এটা শুধু একটা হুমকি ছিল না, এর অর্থ ছিল তার পুরো পরিবার ভেঙে যাওয়ার আশঙ্কা। তার মুখে আতঙ্ক স্পষ্ট হয়ে উঠেছিল, কিন্তু তখন তার হাতে কোনো পথ ছিল না। এরপর তারা দুজন রাকেশকে জোর করে একটা এসইউভি গাড়িতে বসিয়ে দেয় আর বলে, এবার তোকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছি। এই কথা শুনে রাকেশের বুক ধড়ফড় করতে শুরু করে। সেই মুহূর্তে তার মধ্যে শুধু একটাই অনুভূতি ছিল, সেটা হলো ভয়। সে বুঝতে পারছিল না তার সঙ্গে কি হতে চলেছে আর এই পরিস্থিতি কিভাবে থামবে। কিন্তু তাকে পুলিশ স্টেশন নিয়ে যাওয়ার পরিবর্তে তারা গাড়ি করে রাকেশের নিজের বাড়ির কাছাকাছি নিয়ে আসে আর সেখানেই আসল উদ্দেশ্য তাদের সামনে আসে। তারা দুজন রাকেশকে হুমকি দিয়ে বলে, 1 কোটি টাকা এক্ষুনি দাও, না হলে তোমার স্ত্রীকে সব সত্যি বলে দেব। এখন রাকেশের কাছে এই বিষয়টা শুধুমাত্র আর টাকার ছিল না, তার সম্মান, তার সম্পর্ক, তার পরিবার সব কিছুই তখন ঝুঁকির মধ্যে। আর ঠিক তখনই এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র আবার সামনে আসে, শ্রীদেবী রুদ্রাক্ষী। সেই সময় রাকেশের ফোনে শ্রীদেবীর একটি কল আসে। তার গলায় ছিল অদ্ভুত এক আত্মবিশ্বাস, যেন পুরো পরিস্থিতি তার নিয়ন্ত্রণে। শ্রীদেবী রাকেশকে সরাসরি এক পরিচিত ব্যক্তির কথা বলে, যিনি মলেশ্বরম সাব ডিভিশনের একজন প্রাক্তন এসিপি ছিলেন। এর মাধ্যমে সে রাকেশকে বোঝায়, সে যদি তাদের সাথে সহযোগিতা না করে তাহলে পরিস্থিতি তার জন্য আরও খারাপ হতে পারে। ততক্ষণে রাকেশ পুরোপুরি ভেঙে পড়েছিল। সে কাকুতি মিনতি করতে থাকে, নিজের ব্যবসায়িক ক্ষতির কথা বলতে থাকে, বারবার হাত জোর করে শুধু একটা সুযোগ চায়। তাই শুরুতে যারা 1 কোটি টাকার দাবি করেছিল তারা ধীরে ধীরে সেই দাবি কমিয়ে শেষ পর্যন্ত 20 লক্ষ টাকার ডিল করে। কিন্তু এখানেও কোনো দয়া ছিল না। তারা সঙ্গে সঙ্গে প্রথম কিস্তি হিসাবে 1,90,000 টাকা নিয়ে নেয় আর তারপর রাকেশকে ছেড়ে দেয়। রাকেশ সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিল তো ঠিকই, কিন্তু সে যে ভয়, অপমান আর মানসিক চাপের মধ্যে দিয়ে গিয়েছিল সেটা তখনও কিন্তু শেষ হয়নি, বরং এটা ছিল মাত্র শুরু। 17 মার্চ 2025, অর্থাৎ মাত্র 5 দিন পর আবার শ্রীদেবী রুদ্রাক্ষীর ফোন আসে। আর এবার গলার স্বরটা ছিল আরও কঠিন। সে সরাসরি বলে, 15 লক্ষ টাকা জোগাড় করো, না হলে আমাদের মধ্যে হওয়া সমস্ত প্রাইভেট ভিডিও কল, চ্যাট তোমার স্ত্রীকে দেখিয়ে দেব। তার প্রতিটা কথা, প্রতিটা শব্দের মধ্যে ছিল এক হুমকি, এমন একটা ভয় যা সরাসরি রাকেশের পরিবার, সম্পর্ক, সম্মানের উপর আঘাত করছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো, শ্রীদেবী শুধু টাকা দাবি করেনি, বরং সে পুরো টাকার একটা ডিটেলসে হিসেব দিয়েছিল, যে সে এত টাকা দাবি করছে, এই টাকাটা সে কি কাজে লাগাবে। সে বলেছিল 5 লক্ষ টাকা ওই প্রাক্তন এসিপির জন্য, 1 লক্ষ টাকা সাগরের জন্য, 1 লক্ষ টাকা গণেশের জন্য, আর বাকি 8 লক্ষ টাকা নিজের জন্য। আসলে পুরো বিষয়টা ছিল একটা পরিকল্পিত প্ল্যান। ফোনের ওপাশ থেকে শ্রীদেবী বারবার রাকেশকে মনে করিয়ে দিচ্ছিল, টাকা দাও, না হলে তোমার ভিডিও বাইরে চলে যাবে আর তুমি শেষ হয়ে যাবে। রাকেশের কাছে প্রতিটা ফোনের রিংটন তখন একটা দুঃস্বপ্নের মতন ছিল। প্রতিটা কল মানেই নতুন একটা হুমকি, আর প্রতিটা দিন মানেই নতুন এক দুশ্চিন্তা। শেষ পর্যন্ত যখন পরিস্থিতি সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন রাকেশ ব্যাঙ্গালোরের একটি সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করে আর পুরো ঘটনার তথ্য সমস্ত কিছু পুলিশকে জানায়। পুলিশ ডিটেলসে তদন্ত করে আর তদন্তের শুরুতে একটা বড় বিষয় তো পরিষ্কার হয়ে যায়, যে প্রাক্তন এসিপির নাম ব্যবহার করে রাকেশকে ভয় দেখানো হচ্ছিল এতক্ষণ, সে পুরো ঘটনার সঙ্গে আসলে তার কোনো সম্পর্কই ছিল না। তার নাম শুধুমাত্র একটা ভয় তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছিল। এটা ছিল রাকেশের উপর একটা মানসিক চাপ তৈরি করার একটা কৌশল। এরপর পুলিশ দেরি না করে শ্রীদেবী রুদ্রাক্ষী, সাগর মোড়ে এবং গণেশ কালেকে গ্রেপ্তার করে। 3 জনকে 14 দিনের জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হয়। তবে এই হানি ট্র্যাপ বা এক্সটর্শনের মতো কিছু ঘটনার আসল অস্ত্র সবসময় প্রাইভেট ফটো বা ভিডিও নয়। আসল অস্ত্র হলো ভয়, সমাজের ভয়, পরিবার ভেঙে যাওয়ার ভয়, সম্মান নষ্ট হয়ে যাওয়ার ভয়। শ্রীদেবী রুদ্রাক্ষী জানতো রাকেশ একজন বিবাহিত ব্যবসায়ী, তাই এখানে শুধুমাত্র টাকাকেই কিন্তু টার্গেট করা হচ্ছিল না, তার সম্মান, তার সামাজিক অবস্থানকেও টার্গেট করা হচ্ছিল। যখন এই গল্প শুরু হয়েছিল তখন শ্রীদেবীকে দেখে মনে হতো পরিশ্রম করলে হয়তো সব কিছুই অর্জন করা সম্ভব। একজন আন্তর্জাতিক গোল্ড মেডেলিস্ট, একজন শিক্ষক, শ্রীদেবী তার বুদ্ধি এবং ডিসিপ্লিনকে এমন এক পরিকল্পনায় ব্যবহার করেছিল যার পরিণতি শেষ পর্যন্ত তার নিজের জীবনকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। অন্যদিকে রাকেশ ভেবেছিল কিছু টাকা দিয়ে সাহায্য করে এবং একটা নতুন সম্পর্কে জড়িয়ে সেও হয়তো নতুন ধরনের কিছু একটা অভিজ্ঞতা শুরু করেছে।
কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। এই ধরনের ফাঁদে একজন মানুষ ততক্ষণ শিকার হতে থাকে যতক্ষণ না সে নিজের ভয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। ধন্যবাদ এতটা গুরুত্বপূর্ণ সময় দিয়ে পুরো কেসটাকে শোনার জন্য। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে এই পুরো কেসটা আপনার কেমন লাগলো, আর এই কেসটার কোন পার্টটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে। আর অবশ্যই কোনো ফল্ট থাকলেও আমাকে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।